সকালের ঘুমটা ভাঙার আগেই না ফোনটা বাজলো। আমি ভাবলাম হয়তো বর ফোন করেছে, কারণ প্রত্যেক দিন ওর ফোনেই আমার ঘুমটা ভাঙে। তবে আজকে আর ও ফোন করেনি, মা ফোন করেছিল। মা ফোন করে বলল, তোর ঠাকুরদাদা আর রুদ্র তোর বাড়িতে যাচ্ছে। শুনে আমি খানিকটা ধরপড়িয়ে উঠলাম। আমি তো খানিকটা অবাকই হয়েছি, কারণ এত বছরে আমার ঠাকুরদাদা কখনো আমার বাড়িতে সেইভাবে আসেননি। একবার এসেছিলেন, তাও অনেক দিন আগে। তো আজকে হঠাৎ করে কেন ঠাকুরদাদা আসছেন সেটা আমি বুঝতে পারিনি। তবে কিছু বোঝার আগেই ওনারা আমার বাড়িতে পৌঁছে গেছেন, যেহেতু আমার বাপের বাড়ি একই গ্রামে আর ডিস্টেন্স খুবই কম। তো আমি ঠাকুরদাদাকে আর আমার ভাইপোকে বসতে দিয়েছিলাম ঘরে। আজকে সকাল সকাল না কারেন্টটা চলে গেছে, তো ঘরের ভেতরে ভীষণই গরম লাগছিল। তো সেই জন্যে আমি চেয়ার দুটো এনে আবার বাইরে দিলাম, সেই সাথে 1 কাপ চাও দিয়েছিলাম। আমার ঠাকুরদাদা না লিকার চা খান, তো আমি লিকার চাই করেছিলাম, সেই সাথে গুঁড়ো দুধটা বেশি হয়ে গেছে ঘরে। তো আমার ভাইপোকেও একটু লিকার চা আর বিস্কুট দিয়েছিলাম। দাদা 2 চুমুক খেয়েছেন, কারণ ঠাকুরদাদা খুব বেশি চা কোনোদিনই খান না। আর সেই সাথে ভাইপো ও একদমই চাটা খায়নি। তো সেই জন্যে এখন ওদের জন্য আবার ডিম সিদ্ধ বসিয়েছি। দেওয়ার মতন ঘরে তেমন কিছুই নেই, ফ্রিজে 5টা ডিম ছিল, সেই 5টা ডিমই আমি বসিয়েছি। আমি কিন্তু ছোটবেলা থেকেই আমার ঠাকুরদাদাকে না দাদা বলি, আবার অনেক সময় ঠাকুরদাও বলি, তবে দাদাটাই বেশি বলি। তো তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে হঠাৎ করে সকাল সকাল দাদা কেন আমার বাড়িতে এসেছেন। আসলে দাদা এসে বললেন, চলো তোমাকে নিতে এসেছি, মানে আমাকে ও বাড়িতে নিয়ে যাবে বলে আমার ভাইপো আর দাদা এসেছেন। কথাটা শুনে আমি খুশি হব না দুঃখী হব বুঝতে পারছিলাম না। তবে দাদা আমাকে কথাটা বলতেই আমি ওনাকে বললাম, আজকে আমি বহরমপুরে যাব। দাদা বললেন, কালকে গেলে হয় না? আমি ওনাকে একটু মিথ্যা কথাই বললাম বাড়ির মালিক ফোন করেছিলেন, ওনাদের দরকার আছে, তো সেই জন্য আমাকে যেতেই হবে। দাদা বললেন, দেখো যদি একটা দিন পরে গেলে হয়। আসলে কালকে আমার বাপের বাড়িতে না পুজো আছে। চৈত্র মাসে বনদুর্গার পুজো হয় আমার বাপের বাড়িতে, প্রত্যেক বছরই হয়, এবছরও হবে। সেই জন্যেই দাদা নিতে এসেছেন আমাকে। তো দাদাকে না আমি খুব বেশিক্ষণ মিথ্যা কথা বলতে পারলাম না। আমি দাদাকে বলেই ফেললাম, দাদা সুজয়কে ছাড়া আমি ও বাড়িতে যাব না। মনের ভেতরে আমার অনেক খারাপ লাগা আছে, তবে আজকে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। আমি যখন দাদাকে এই কথাটা বললাম না, দাদা আমাকে বললেন, এরপরে তো আর কোনো কথাই থাকে না। উনি যে আমার কথাটার গুরুত্ব দিয়েছেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি। বিশ্বাস করো, আজ ঠাকুরদা আমার বাড়িতে এসেছে, আমাকে নিতে এসেছেন, আমি খুব খুশি। কিন্তু এই খুশিটা আমি আরো 1000 গুণ বেশি হতাম যদি সুজয় থাকতে কেউ আসতো। আমি খুব খুশি হতাম। আমি জানি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাও হয়তো আমি এখানে বলি, তাতে তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলো, তাতে খুব একটা আমার সমস্যা নেই। আমি জেনে বুঝে সজ্ঞানে কথাগুলো বলি, কারণ আমি আর কোনো সম্পর্ককে না হারানোর ভয় পাই না। জীবনে অনেক হারিয়েছি, না এখন কিছু পাওয়ার আশা রাখি, না হারানোর ভয় পাই। যতটুকু পাওয়ার ততটুকু পাবো, যতটুকু যাওয়ার ততটুকু আমার জীবন থেকে চলে যাবে। আর এই বাস্তব সত্যি কথাটাকে আমি স্বীকার করে নিয়েছি। আর আমি স্বীকার করেছি বলেই না এখন আমি ভালো আছি। জানি আমার কথাগুলো অনেকের খারাপ লাগে, কিন্তু পৃথিবীর সবাইকে ভালো লাগানোর ঠেকা আমি নিয়ে রাখিনি। আমাকে কজন ভালো লাগিয়েছে? কেউ না, বিশ্বাস করো। অনেক কষ্ট পেয়েছি জীবনে, নিজের লোকদের কাছ থেকে কষ্টগুলো পেয়েছি বলেই না সেই জন্য এখন আর কিছু মনে হয় না। যদি অন্য কেউ আমাকে 5টা কথা শুনিয়ে দেয়, এখন আর খারাপ লাগে না, কারণ আমি ছিলাম আমার বাড়িতে সবার ছোট। শুনেছি বাড়ির ছোটরা নাকি সব থেকে বেশি আদর পায়। আমিও অনেক আদর পেয়েছি, শুধু মরীচিকা আর জলের মধ্যে অন্তরটা বুঝতে পারিনি। মানে সেটা আদর ছিল না অবহেলা, সেটা বুঝতে পারিনি। সেটা বুঝতে অনেকটা সময় লেগে গেছে জানো। তো সেই জন্য এখন আর কোনো কিছুতেই খারাপ লাগে না। আমি জানি আমার ব্যক্তিগত কথা শুনে তোমাদের অনেকের খারাপ লাগে, আমার নিজের লোকেদের সম্পর্কে আমি এই কথাগুলো বলি, তাতে অবশ্যই আমি একটা খারাপ মেয়ে, জানি আমি সবটাই, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলি। বিয়ের পর একটা মেয়ের কাছে না তার নিজের সম্মানের থেকেও তার স্বামীর সম্মানটার গুরুত্ব অনেক বেশি হয়, বিশেষ করে একটা মেয়ের বাপের বাড়ির ক্ষেত্রে অন্তত। তো আমিও তার ব্যতিক্রমী নই। দাদা অবশ্য আমাকে খুব একটা জোর করেননি, শুধু বললেন যে সুজয় আসলে উনি আসবেন। আমি জানি না উনি আসবেন কিনা, তবে উনি বলেছেন, এতেই আমি অনেক খুশি হয়েছি। এখন আর বাপের বাড়ি যেতে খুব একটা ইচ্ছে হয় না। আমার তো কখনো মনেও পড়ে না যে এই গ্রামেই আমার বাপের বাড়ি। সত্যি বলছি তোমাদের, 2012 সাল থেকে না আমার হাজব্যান্ড আমার জন্যে অনেক করেছে। শুধু আমার জন্যে নয়, আমার মা বাবার জন্যেও করেছে। হয়তো আমার মা বাবার নিজের ছেলেও আমার মা বাবার জন্যে অতটা করতো না ও যতটা করেছে। তবে একটা কথা আছে না, পরই হয়। একটা মেয়ে যেমন তার শ্বশুরবাড়িতে গিয়ে কখনো মেয়ে হতে পারে না, সারা জীবন বৌমা থাকে, ঠিক তেমনি একটা ছেলে না বিয়ের পরে যতই শ্বশুর শাশুড়ির জন্য করুক না কেন, সে কখনো ছেলে হতে পারবে না, সে সারা জীবন জামাই থাকবে। কিন্তু এই ছেলেদের কথাটা না কেউ বলে না। মেয়েরা সবসময় নিজেদের টুকুই বুঝি আমরা,
যে আমার শ্বশুরবাড়িতে আমি এই জায়গাটা পেলাম না, কিন্তু আমার বর যে জায়গাটা পাচ্ছে না তার শ্বশুরবাড়িতে, এটাও তো একবার ভাবতে হবে। হ্যাঁ, একথা একদম সত্যি যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, ওনাদের জন্যেই আমি পৃথিবীর সব সুখ পাচ্ছি। কিন্তু সেই সাথে আমি এটাও অস্বীকার করতে পারবো না, আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমার হাজব্যান্ডের জন্যে। ও যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমার কোনো অস্তিত্বই থাকতো না। আজ হয়তো আমি রূপকথা হয়ে যেতাম, আমি যে অমৃতা আমাকে কেউ মনেও রাখতো না, আমার গল্প কবে শেষ হয়ে যেত। সেই জন্যে না আমি কখনো মা বাবার ঋণ শোধ করতে পারবো, আর না কখনো আমি আমার হাজব্যান্ডের ঋণ শোধ করতে পারবো। মা বাবা যেমন আমায় জন্ম দিয়েছে, আর আমার হাজব্যান্ড আমাকে বাঁচিয়ে রেখেছে। আজ অনেক কথা বলে ফেললাম। তবে দাদা আমার বাড়িতে এসে আরও একটা কথা বলেছিলেন যে উনি একটু দাড়িটা কাটিয়ে যাবেন। তো আমার শ্বশুরবাড়ির সামনে নতুন যে সেলুনটা হয়েছিল, দাদা সপ্তাহখানেক আগে নাকি এখানে এসেছিলেন দাড়ি কাটাতে। তো দাড়িটা একটু বড় হয়ে গেছে বলে আজকে আবার একটু কাটিয়ে যাবে। তো দাদাকে নিয়ে আমি চলে এসেছি সেলুনে, সেই সাথে আমার ভাইপোও আছে। মাঝে একবার দেখতেও এসেছিলাম, সেলুনটা খুলেছিল না, যার জন্য দাদাকে আমার বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এই দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে দাদার দাড়িটা কাটা হয়ে গেছে। আর আমার ঠাকুরদাকে কি হ্যান্ডসাম লাগছে বলো। আগে না ঠাকুরদার চুলগুলো ঘাড় পর্যন্ত ছিল, এখন বয়স হয়ে গেছে তো তাই চুলগুলো ছোট ছোট করে নিয়েছে। তো ওনাদেরকে নেওয়ার জন্য টোটো চলে এসেছিল, আর ওনারা এখন যাচ্ছে বাড়ির দিকে। আমি বললাম সাবধানে যেও তোমরা। আর এখন আমরাও যাই বাড়ির দিকে। আমার সঙ্গে নেতুবাবুও দাঁড়িয়েছিল। নেতুবাবু সুযোগ বুঝে একটু পাশের বাড়িতে খেলতে যাওয়ার চেষ্টা করছিল। তো আমি বললাম সকাল সকাল পাশের বাড়িতে যাওয়া হবে না, এখন বাড়িতে চলো, পরে আসবে। সকালবেলায় ঘুম থেকে উঠে তো কোনো কাজই হয়নি, এখন ঘড়িতে বেজে গেছে 10টা। তো মা জানে আমি একটু দেরি করে উঠি, সেই জন্যেই মা আমাকে ফোনটা করে জাগিয়ে দিয়েছিল। ভাগ্যিস মা জাগিয়েছিল, ওনারা আসার আগেই না গেটের তালাটা খুলে দাঁড়িয়েছিলাম, না হলে ওনাদেরকে আবার এসে আমাকে ডাকাডাকি করতে হতো। তবে এদিকে ঘর ঝাড় দেওয়া বাদ দিয়ে আবার মিষ্টির প্যাকেটটা খুলতে এলাম। আসলে ওদিকে না নেতুবাবু একটু খ্যান করছে, ওকে যেহেতু পাড়া থেকে নিয়ে এসেছি, একা একা ভালো লাগছে না, ওর মা কাজ করছে। তো আমি ভাবলাম এখান থেকে কয়েকটা মিষ্টি ওকে দিয়ে আসি, ও বসে বসে খাবে, সেই সাথে ওর মাকে আর বিরক্ত করবে না। তো ওকে মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে না একটা মিষ্টি নিয়ে আমি ভাবলাম হয়তো কামড়ে খাবে, তো পুরো মিষ্টিটাই মুখের মধ্যে দিয়ে দিল। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ওর গলায় হয়তো এঁটে যাবে, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তবে মিষ্টিটাও খেতে পারেনি, মুখ থেকে বের করেই দিয়েছে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিতে। তবে হ্যাঁ, আজ কিন্তু আমি বহরমপুরে যাব। অনেকটাই দেরি হয়ে গেল, ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল বেরোবো, কিন্তু মনে হয় সকাল সকাল বেরোতে পারবো না। আমি যেটা ভাবি সবসময় তার উল্টোই হয়, আজকেও তাই হবে মনে হচ্ছে, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে এখন ভাবছি এই আলমারির ওপর থেকে ব্যাগটাকে একটু নামিয়ে নেব। এই ব্যাগটা না নিয়ে যাব। ব্যাগটাকে নামিয়ে রেখে বেশ কয়েকটা ভেজা জামাকাপড় ছিল, কালকে রাত্রেও কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম, মানে যেগুলো পরে এক্সারসাইজ করেছিলাম সেগুলো। তো সমস্ত জামাকাপড়গুলোকে এখন এখানেই একটু মেলে দিচ্ছি। আরও আগে মেলে দিলে ভালো হতো জানো, তাহলে শুকিয়ে যেত। এই দেখো নেতুবাবু আমাকে চা দিয়েছে, তো আমি ওকে বললাম বাবা চা খাওয়া হয়ে গেছে, কাপটা নিয়ে যাও। আমাকে এসে বলছে তুমি এখনো মরনি। আমি বলছি কেন? বলছে আমি চায়ে যে বিষ দিয়েছিলাম। বাপরে বাপ, আজকালকার বাচ্চারা। হ্যাঁ গো, তুমি আমাকে, হ্যাঁ এটা কে শিখিয়েছে বাবা তোমাকে যে বিষ দিলে পরে মরে যায়? ওরে দুষ্টু রে, বলে তুমি এখনো মরনি। ওম কথা বলতে হয় না, হ্যাঁ বাবা। দেখো আজকালকার বাচ্চারা, আমি প্রথমে বুঝতে পারিনি, বলে তুমি মরনি। আচ্ছা কেন বাবা, কি হয়েছে? বলছে আমি বিষ দিয়েছিলাম চায়ে। সেই জন্যে তাহলে ভাবো আজকাল ফোন দেখে বাচ্চাদের কি অবস্থা হচ্ছে। তাহলে আজকাল ফোন দেখে বাচ্চারা কি শিখছে দেখো। ওসব দেখবে না আর, হ্যাঁ বাবা, ওই ভিডিওগুলো দেখবে না, ওগুলো পচা ভিডিও। জানি না তোমরা বিষয়টা বুঝতে পারলে কিনা, তবে তোমাদের একটু বলি। নেতুবাবু তো সকাল থেকে একটু বিরক্ত করছিল, ও পাড়ায় যেতে চাইছিল। তো আমি তখন ব্রাশ করছিলাম, আমি ওকে বললাম তুমি আমার জন্য 1 কাপ চা বানাও, আমি ব্রাশটা করে চাটা খাবো। তো আমাকে চাটা বানিয়ে দিয়ে গেছে। তারপর ও আবার পাড়ার দিকে যাচ্ছিল, আমি বললাম কাপটা নিয়ে যাও, চাটা খাওয়া হয়ে গেছে। ও ঘুরে এসে আমাকে বলছে তুমি এখনো মরনি। আমি না অবাক হয়ে গেছি,
কি বলছো? আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। আমি বললাম কি হয়েছে বাবা? বলছে তুমি এখনো মরোনি। আমি বললাম কেন? বলছে আমি তো তোমার চায়ে বিষ মিশিয়েছিলাম। আমি না পুরো অবাক, মানে হাসবো না কিভাবে রিয়াক্ট করবো জানি না। তারপরের কথোপকথনটুকু তো তোমরা শুনতেই পেয়েছো। আজকে তো আমি বহরমপুরে যাব, আর সেই জন্যেই ছাদের গাছগুলো দেখতে এসেছিলাম। তো দেখলাম বেশ কিছু ডাঁটা শাক বড় হয়ে গেছে। আমি আস্তে আস্তে হয়তো এগুলো আর খাওয়ার মতন থাকবে না, তো সেই জন্যে কিছু শাক তুলে ছোটিকে দিয়ে দিলাম। ছোটির একবার হয়ে যাবে, আর বাকি যে গাছগুলো আছে সেগুলো আমি বাড়ি আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন বাড়িতে এসে আমি একদিন রান্না করে খাবো। এত সবজি কিনে ফেলেছি, সেই জন্য আর শাক করার সময়ই হয়নি। তো এইদিকে আমি খানিকটা দুধ বসিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি, তবে শুধু ভাত বসিয়েছি। কালকেরে না খানিকটা মাছের ঝোল আছে, তো সেই মাছের ঝোল দিয়ে খেয়ে বেরিয়ে যাব। তো এদিকে 4টে মিষ্টি নিয়ে শাশুড়ি মাকে দিতে এসেছি। আর সকালবেলায় 5টা ডিম সিদ্ধ দিয়েছিলাম। ঠাকুরদাদা আর রুদ্রবাবু না ডিম খায়নি, বাড়িতে নিয়ে গেছে, তো খোসা শুদ্ধই দিয়ে দিয়েছিলাম। আর একটা ডিম আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। কাজকর্ম সেরে না আজকে একবারে স্নান করে নিয়েছি, আর স্নান করে এসেই এখন ডিমটা ছাড়িয়ে আগে ডিমটা খেলাম। আর তারপর কিছু বাসন জমেছিল সিঙ্কে, সেই বাসনগুলোকেই ধুয়ে নিচ্ছি। কি যে করি কে জানে, আমার না খুব বাসন হয় জানো। আর বহরমপুর যাওয়ার দিন আমার এত কাজ থাকে, আজকে আমি ভেবেছিলাম কোনো কাজ রাখবো না, সোজা বেরিয়ে যাব, কিন্তু না, আজকেও আমার অনেক কাজ আছে। যেমন ধরো বহরমপুরের ঘরে না চালটা বেশি হয়ে গেছে, আর সাইকেলটা যেহেতু ওখানে নেই, বাড়িতে নিয়ে এসেছি, তো হঠাৎ করে না আমি ঘর থেকে বেরোতে পারবো না। মানে যেতে হলে আমাকে হেঁটে যেতে হবে, না হলে টোটোতে যেতে হবে। তো সেই জন্য ভাবছি এখান থেকে একটু চাল নিয়ে যাই, তাহলে আর ঝামেলা থাকবে না। আর এর আগের বার যখন বহরমপুরে গেছিলাম তখন বৌদিদের জন্য কয়েকটা বড়ি নিয়ে গেছিলাম। তো আগের বার তো বৌদিদের সঙ্গে দেখা হয়নি, তো এবার আশা করি দেখা হবে। তো এই আশা নিয়ে আজকে আবার কিছু বড়ি প্যাক করছি বৌদিদেরকে দেওয়ার জন্যে। সত্যি কথা বলতে জেঠিমার জন্যেই আমি বড়িটা দিতে পেরেছিলাম, মানে জেঠিমাই আমাকে চাল কুমড়োর ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এখন আবার বাটি নিয়ে এলাম, আসলে কাকিমা এসেছে। তোমাদের বলেছি না, কাকিমাকে আর আমার শাশুড়ি মাকে বড়িটা দেওয়া হয়নি। আজকে বহুদিন পর কাকিমার দর্শন পাওয়া গেছে। এখন আর কাকিমা এ পর্যন্ত আসে না, সামনের দিক থেকে ঘুরে চলে যায়। তো যাই হোক, কাকিমা যখন এসেছে তাহলে আজকে কাকিমাকে বড়িটা দিয়েই দিই। কাকিমা তো প্রথমে নিতেই চাইছিল না, কাকিমা বলছিল আমার তো আছে বৌমা। সবাই দিয়েছে বড়ি কম বেশি, কিন্তু হয় না যে সবাই সবাইকে অল্প কিছু দিয়ে খায়, তো সেই জন্যে আমিও দিলাম। কাকিমার যখন হয়েছিল তখন কাকিমাও আমাকে দিয়েছিল। তো আমি এদিকে আরেকটা বাটিতে করে আমার শাশুড়ি মাকে দিতে এসেছি, কিন্তু উনি তো কিছুতেই নেবেন না। উনি বলছেন তোমরা খাও, আমার তো বড়ি আছে। তো আমি কাকিমাকে বললাম উনি তো আমার কাছ থেকে নিলেন না, তাহলে তুমি একটু দিয়ে দিও। ওনার আছে আমিও জানি, কিন্তু হয় না যে আমি করেছি আমারটাও 10টা খাক আর কি, এরকম একটা ব্যাপার। ফ্রিজে না 3 দিনের দুধ ছিল, আমি তো আজকে চলে যাব, কবে আসবো তার কোনো ঠিক নেই। তো দুধটা শুধু শুধু নষ্ট হবে, তো সেই জন্যে গরম বসিয়ে দিয়েছিলাম, আর সেই দুধটা দিয়েই না একটু সিমাই করে নিলাম। আজকে সিমাইটা বেশ ভালো হয়েছে দেখতেও আর খেতেও, তবে আমার কাছে না একটু মিষ্টি হয়ে গেছে। একটু মিষ্টিটা কম হলে খুবই ভালো হতো, তবে একটু হালকা তেতো তেতো লাগছিল। তো নেতুবাবুকে খানিকটা দিলাম, তারপর নেতুবাবুর মাকেও একটু টেস্ট করালাম। নেতুবাবুর মাও বলল যে একটু তেতো লাগছে। আমার মনে হয় ওই খেজুরের গুড়টা না খুব একটা ভালো নেই, সেই জন্যেই হয়তো তেতো হয়েছে। বাকি সিমাই তো আগের দিনও করেছিলাম, আগের দিন তেতো বুঝতে পারিনি, কিন্তু আজকে যে কেন তেতো লাগছে জানি না। তবে যাই হোক, বহরমপুরে খানিকটা নিয়ে যাব, আমার কিছুক্ষণের জন্য হলেও না খিদে নিবারণ করবে। আর খিদে পেটে দেখবে সব ভালো লাগে, তখন ওই তেতো মিষ্টি অত কিছু মনে হয় না। তো এখন টুকটুক করে কাজকর্ম গোছাতে লেগেছি। ঘরে এসে আলনাটাকে একটু ঢেকে দিচ্ছি। ঘরে এত পরিমাণে টিকটিকিতে পটি করে যে আমার ওই জামাকাপড়ের ওপরে না মাঝে মধ্যেই টিকটিকির পটি পাওয়া যায়, আর মাঝে মধ্যেই অকারণে আমাকে জামাকাপড়গুলো ধুতে হয়। আমি ঘরে থাকতেই ওদের এত অত্যাচার, আমি চলে গেলে তো অত্যাচার বাড়বে, পুরো ওদের রাজত্ব হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চাদরটা দিয়ে দিই, তাহলে অন্তত চাদরটা কাচলে হয়ে যাবে, না হলে আবার সব জামাকাপড় কাচতে হবে। তো এইদিকে আবার কিছু বাসন জমেছিল, সেই বাসনগুলোকেও একটু ধুয়ে নিলাম। তো বাসনগুলোকে ধুয়ে কিছু হাতা খুন্তি ছিল, সেগুলোকে একটু জায়গা মতো রেখে যাচ্ছি। এখানে ঝুলিয়ে রাখলে না নোংরাটা কম হবে, যদিও ব্যবহার করার সময় সেই ধুয়েই করতে হবে, তবুও মনের শান্তি। সেই সাথে বাসনের ঝুড়িটাকেও একটু ঢেকে রেখে যাচ্ছি। সব কিছু ঢাকবো না, মানে যতটুকু না ঢাকলে নয় ততটুকুই ঢাকছি। প্রত্যেকবার যাওয়ার আগে যেমন ঢেকে যেতাম সেরকম গুছিয়ে যাচ্ছি না। তবে হ্যাঁ, রান্নাঘরের জানলা বন্ধ করে দিয়েছি, আর সেই সাথে কিছু সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সবজিগুলো নিয়ে যাব, কারণ ওখানে গিয়ে আবার সবজি কোথায় কিনতে দৌড়ে বেড়াবো। সেই সাথে কয়েকটা ফল ছিল ঘরে, সেগুলোকেও একটু প্যাক করে নিয়েছি।
তো বহরমপুরে যাব আর খালি ব্যাগ নিয়ে যাব, এটা তো হতেই পারে না, আমার তো ব্যাগ হবেই। তো চলো, মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। আর এবার বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোকে একটু তুলে নিচ্ছি। সবগুলো যে শুকিয়েছে তা নয়, যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে রেখে যাব, আর যেগুলো শুকায়নি সেগুলো বাইরে যে তারটা আছে বারান্দাতে ওখানেই ভাবছি মেলে দেব। আর আজকে না 1 লিটার জলও নিয়ে যাচ্ছি। এর আগের বার খাওয়ার জলের জন্য না বেশ কষ্ট পেয়েছিলাম। ভাগ্যিস সামনের বাড়ির দিদি ছিল, পাড়াতে যে দাদাটা জল দেন উনি তো রাত ছাড়া জল দিতে পারেন না, সেই জন্যে হাতের 5 করে নিয়ে যাচ্ছি 1 লিটার, যতক্ষণ চলবে। যদিও সামনের বাড়ির দিদির কাছে চাইলেই পেতাম, কিন্তু সবসময় চাইতে লজ্জা লাগে না বলো। কোচগাছ মোটামুটি হয়ে গেছে, এখন নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। আমি জানো তো অনেক বছর গোলাপি রঙের চুড়িদার পরিনি, মানে গোলাপি রঙের চুড়িদার পরতে না আমার একটু কেমন লাগতো, মনে হতো আমি কালো মানুষ, গোলাপি পরলে হয়তো আমাকে ভালো লাগবে না। তবে ছোটোবেলায় গোলাপি কালারের জামা আমি অনেক পরেছি, ওই হয় না বয়সের সঙ্গে সঙ্গে। তো এখন এই গোলাপি চুড়িদারটা না আমার সব থেকে পছন্দের চুড়িদার, আর এটা পরতে আমার খুব ভালো লাগে। ও তোমাদের তো একটা কথা বলা হয়নি, ব্যাগপত্র গুছিয়ে আমি কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিলাম। তখন আমার ফোনে না চার্জ ছিল না, সেই জন্যে তখন ভিডিওটা করতে পারিনি। কিছুক্ষণ আগেই কারেন্টটা এলো, এখন ঘড়িতে বাজতে চললো 3:20, আর আমিও একটু দেরি করছিলাম কারেন্টটার জন্যেই। সকাল থেকে আজকে কারেন্ট ছিল না, জানি না কি হয়েছিল। তো ছোটি এদিকে হাসছে, কারণ আমার ব্যাগটা না বেশ ভারী হয়েছে। এই ব্যাগটা নয়, আমার সাইডে যে ব্যাগটা আছে ওই ব্যাগটা। তো ছোটি একটু উঁচু করতে গেছিল, আর ব্যাগটা আরেকটু হলে না হাত থেকে পড়ে যেত। ও বুঝতে পারেনি যে ব্যাগটা অতটা ভারী। তো আমি এখন রাস্তায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করছি টোটোর জন্যে। আমি যে ভাইপোটার টোটোতে যাওয়া আসা করি, ও এক্ষুনি গ্রামের ভেতরের দিকে প্যাসেঞ্জার রাখতে গেল। ও বলল, পিসি একটু দাঁড়াও, আমি আসছি। এই দেখো, ও রেখে চলেও এসেছে, আমাকে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো আমিও টোটোতে উঠে বসে পড়েছি, আর এখন যাচ্ছি আমাদের বাজারের দিকে। তবে আজকে না আমাদের বাজারে হাটবার, সেই জন্যে সবাই এখন হাটের দিকে যাচ্ছে। তবে এখনও হাটটা বসেনি, সবে হাট সাজানো শুরু হয়েছে। আমি থাকলে আমিও হয়তো আজকে আসতাম। তো যারা টোটোতে ছিলেন তারা এখানেই নেমে যাচ্ছেন, আর ভাইপো বলল, পিসি আমি তোমাকে একটু সামনের দিকে নামিয়ে দিয়ে আসছি। তো আমি বললাম, ঠিকই আছে, যেহেতু ব্যাগটা ভারীও আছে তাই একটু সামনের দিকে গিয়ে নামলে আমারও খানিকটা সুবিধা হবে। তো আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, আর আমি এখন অপেক্ষা করছি বাসের জন্যে। সেই সাথে বাজারে সবার কাজকর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তা দেখতে দেখতেই দেখছি এদিকে বাস চলে এসেছে, আর আমি বাসে উঠে বসেও পড়েছি, কারণ আজকে না বাসটা বেশ ফাঁকা ছিল, সিট পেয়ে গেছি। তো বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিপাশের লোকজন দেখতে দেখতে আমি এখন রওনা দিয়েছি করিমপুরের উদ্দেশ্যে। তবে একটা সত্যি কথা বলবো তোমাদের, সকালবেলায় ঠাকুরদাকে দেখার পর না মনটা একটু খারাপ হয়ে গেছে আমার। নিজেকে অনেকটা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু কি বলতো, ছোটবেলা থেকে না আমি ঠাকুরদার ছায়া হয়ে থাকতাম। মানে উনি যে কাজ করতেন ওনার পেছন পেছন আমিও সেই কাজ করতাম। আমার বেশিরভাগ কাজকর্ম ওনার কাছ থেকেই শেখা, সেটা হাতুড় পেটানোই হোক আর হাট করাই হোক। আমি ছোটবেলা থেকে খুব একটা মেয়েদের কাজকর্ম শিখিও নি, করিও নি। আমি বেশিরভাগ ছেলেদের কাজকর্মই করেছি, যে কাজগুলো সাধারণত ছেলেরা করে থাকে সেগুলোই আমি ঠাকুরদার সঙ্গে করতাম। সেই মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছিল আজকে। আমি না ছোটবেলা থেকেই খুব একটা জেদি মেয়ে নই। অনেকে থাকে না যে এটা দিতেই হবে, করতেই হবে, আমার মধ্যে এই ব্যাপারটা ছিল না। একটা সময়ের পরে চাওয়া পাওয়াগুলোকেও না আমি অনেকটা সংযত করে নিয়েছিলাম, যেহেতু আমার বাবার তখন খারাপ পরিস্থিতি চলছিল। তো সময়ের সাথে সাথে বা পরিস্থিতির চাপে পড়ে নিজেকে অনেকটা পাল্টে নিয়েছি আমি। আর সময়ের সাথে সাথে যে নিজে এতটা পাল্টে যাব আমি কখনো ভাবিও নি। একটা সময় বুড়ো মার পুজোর জন্যে অপেক্ষা করে বসে থাকতাম যে এই সময় আমার বাড়িতে সব আত্মীয় স্বজন আসবে, সবার সঙ্গে হই হুল্লোড় করব। আর আজ দেখো, সেই বুড়ো মার পুজো ছেড়ে আমি চলে এসেছি বহরমপুরে। এটাকেই বলে সময়। কার সময় যে কখন পাল্টাবে কেউ বলতে পারে না। তো যাই হোক, বহরমপুরে নেমে আমি সোজা চলে এসেছি এই কাকার দোকানে। আসলে দুধটা শেষ হয়ে গেছে, আর গিয়ে আমাকে চা খেতেই হবে, ভীষণ মাথায় যন্ত্রণা করছে। তো সেই জন্য এখান থেকে 1 প্যাকেট দুধ নিয়ে এখন আমি বাইরের দিকে যাচ্ছি। টোটো ধরতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু অনেকটা দেরি করে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট অনেকটা কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। তো এখন ওপারে এসে আমি টোটোতে উঠে গেছি, আর সঙ্গে সঙ্গে আজকে না বাস, গাড়ি, টোটো যাই বলো সমস্ত কিছু পেয়েও গেছি। আর অনেক দিন পর না বহরমপুরে এসে মনটাও একটু খারাপ করছে। আমি যখন বাড়িতে থাকি তখন আমার অতটা কিছু খারাপ লাগে না বহরমপুরের জন্যে, কিন্তু যখন আমি বহরমপুরে আসি তখন বহরমপুরের জন্যে আমার আরও মনটা বেশি খারাপ করে। আমি জানি না কেন এটা আমার হয়। তো যেতে যেতে আমি আবার একটু দিদির দোকান থেকে 1 প্যাকেট মুড়ি আর ভুজিয়া নিয়ে নিলাম। ভেবেছিলাম বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাব, তবে কি নেব বুঝতে পারছিলাম না।
তো সেই জন্যে মুড়ি ভুজিয়াই নিলাম। সেই সাথে এখন এই কাকিমাদের দোকান থেকে ভাবছি রাতের খাবারটাও নিয়ে যাব। এখন গিয়ে আর রান্নাবান্না করব না, অনেক দিন পর যেহেতু ঘরে যাব, স্বাভাবিক অনেক কাজ থাকবে। তো এখান থেকে রুটি আর তড়কা নেব। তবে তড়কা নেওয়ার জন্য আমাকে প্রায় আধ ঘন্টা দাঁড়াতে হলো। তো এই যে রুটি তড়কা পেলাম, আর এবার চলে এসেছি আমার বহরমপুরের ভাড়ার ঘরে। এই ঘরটাতে না আলাদাই একটা শান্তি আছে জানো। আমি নিজের মতন করে এই ঘরটাতে সময় কাটাই। এবার দু একজন আমাকে নিশ্চয়ই বলবে যে বুড়ি ভাম হতে চললে আর কতদিন নিজের মতন সময় কাটাবে। না গো, আমি নিজের মতন সময় কাটাতে চাই না। আমিও চাই নিজেকে ব্যস্ত করতে, এবং সেই চেষ্টা অবশ্যই আমি করছি। সময়ের সাথে সাথে সবটাই হবে। তবে এখন আমি ভাবছি খাবারটাকে কোথায় রাখবো, সেই সাথে ব্যাগটাই বা কোথায় রাখবো। নিচে রাখার মতন পরিস্থিতি নেই, তাই এখানেই ঝুলিয়ে রাখলাম। যেহেতু নিচে প্রচণ্ড নোংরা হয়েছে, চারিপাশে এটা ওটা ছড়ানো, সেই সাথে মনে হচ্ছে টিকটিকিও ঢুকেছে, টিকটিকিও পটি করেছে, আর সেটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আর তার উপরে দেখছি এখানে একটা আরশোলাও মরে আছে। মানে যা তা অবস্থা, ঘরে না থাকলে যা হয় বলো। আর এখন কোথা থেকে শুরু করব সেটাই ভাবছিলাম। তবে ঘরে এসে না দেখলাম চায়ের কৌটাতে না চা পাতাটা বেশি হয়ে গেছে। তো এখন ভাবছি যে চা পাতাটা কেন আনলাম না। আমি ভেবেছিলাম হয়তো ঘরে আছে, তো সেই জন্যে আবার আমি একটু বেরোলাম পাড়ার দোকান থেকে। ভাবছি একটা চা পাতার প্যাকেট নিয়ে যাব। তো এই যে পাড়ার দোকানে চলে এসেছি, আর এখান থেকে না একটা টাটা গোল্ডের ছোট প্যাকেট নিয়ে নিলাম। আর প্যাকেটটা নিয়ে ঘরে এসে কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে যতটুকু না করলে নয় ততটুকুই করব, কিন্তু কোনটা করব আর কোনটা বাদ দেবো সেটা বুঝতে পারছিলাম না। তো সেই জন্য ভাবলাম সব কিছুই একটু অল্প অল্প করে মোছামুছি করেই নিই, কারণ যখন থাকবো তখন তো মোটামুটি একটু তো পরিষ্কার করতে হবে, তাই না? সমস্ত জায়গা ঝেড়ে ঝুড়ে এখন ঘরটাকে ঝাড় দেবো। তবে ঘরটাকে ঝাড় দিতে গিয়ে মনে পড়লো আমি গ্যাসের এই সাইডটা ঝাড়তেই ভুলে গেছি। তো প্রথমে শুকনো কাপড় দিয়ে যে নোংরাগুলো ছিল সেগুলোকে আগে একটু ফেলে নিলাম, আর এবার পুরো ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। তবে একবার ঝাড় দিলে হবে না, 2-3 বার অন্তত ঝাড় দিতে হবে। সেই সাথে গ্যাসটাকে একটু ভালো করে মেজে এখন একটু ধুয়ে নিচ্ছি। শুধু গ্যাস নয়, গ্যাসের চারপাশটাও একটু ধুয়ে নিলাম। আর এবার সামনের বাড়ির দিদির সঙ্গে একটুখানি গল্প করছি। আসলে অনেক দিন আসিনি তো, তাই দুজনার অনেক গল্প জমেছিল। সেই সাথে বৌদিও ফোন করেছিল। বৌদি ফোন করে বলল আজকে বৌদিরা রাত্রিবেলায় বাড়িতে যাচ্ছে, মানে গ্রামের বাড়িতে যাচ্ছে। তো সেটা শুনেও মনটা একটু খারাপ হয়ে গেল। আর এদিকে জলওয়ালা দাদা জল দিতে চলে এসেছেন। আমি ঘরে ঢোকার আগে দাদার বাড়িতে বলে এসেছিলাম। তবে বৌদিরা 2-3 দিন বাড়িতে থাকবে সেটাই বলল। যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি আছে, দাদার ছুটি আছে, সেই জন্যেই বৌদিরা বাড়িতে গেল। তো ঠিক আছে, আমি হয়তো এখানে কয়েকদিন থাকবো। আশা করি বৌদির সঙ্গে এবার দেখা হয়েই যাবে। তো এখন আমি স্নান করে এসে বিছানার চাদরটা আগে পেতে নিয়েছি। আর এবার বাসনের গামলার থেকে কয়েকটা বাসন বের করে সেই বাসনগুলোকে একটু ধুয়ে নেব ভাবছি। আর বাসনগুলো ধুয়ে আমি যে খাবারটা এনেছিলাম রুটি তড়কা সেটা বেড়ে নিয়েছি, আর বাড়ি থেকে যে সিমাইটা এনেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। তো এখন রাতের খাবারটা বসে খাই। আর আজকের দিনটা না এভাবেই কেটে গেল। তবে আজ সকাল থেকে এতটাই আনমনা হয়ে গেছি, না তোমাদের ভালোবাসা জানিয়েছি না প্রণাম। প্রত্যেক দিন তো ব্লগটা শুরু করার আগে বলি, আজ না হয় শেষেই বলছি। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আর আজ হলো 29শে মার্চ, শুক্রবার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আমি এখন রাতের খাবারটা খাই। আর তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।